হ্যালো এভরিওয়ান, আমি রিফাত বিন সালাম। বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সিএস ডিপার্টমেন্টে 7 সেমিস্টারে আছি। আর আজকে আপনাদের আমি ক্লাস নেব সিএসই একটি স্ট্রাকচারড প্রোগ্রামিং এর উপরে। তো এটা হচ্ছে আমাদের একদম বেসিক কোর্স। এটা আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করি। আর আমাদের কোর্সে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার রিভিশন কোর্স বা রিভিউ কোর্স। খুব দ্রুত আমরা সবকিছু শেষ করে ফেলবো। তো এখন কাহিনী হচ্ছে, আপনি তো মিডও দিতে পারেন, ফাইনালও দিতে পারেন। তো আমরা আসলে কোন পার্টটা কভার করব? আমরা আসলে এখানে ২ টাই কভার করব। কিন্তু আমি আপনাদের বলে দেব যে কোন পার্টটুকু পর্যন্ত মিডে আসতে পারে আর কোন পার্টটুকু পর্যন্ত ফাইনাল আসতে পারে। তো আসেন আমরা শুরু করে দেই। তো আসলে আমরা সবাই জানি যে এই স্ট্রাকচারড প্রোগ্রামিং এর কোর্সটা আমাদের সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা হয়। তো আমরা সি ল্যাঙ্গুয়েজে কিছু ওভারভিউ দেখে নিই। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখি যে এটা আমাদের মিডের জন্য জানা দরকার যে আসলে ল্যাঙ্গুয়েজ কয় টাইপের আছে। আমার হচ্ছে হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে একটা কানেকশন করা লাগে। ইউজার যে সফটওয়্যারটা চালায় আর হার্ডওয়্যার, তার মধ্যে একটা কানেকশন করা লাগে। তো সেই কানেকশন করার জন্য সবচেয়ে সহজ কি? হার্ডওয়্যার কি আপনার ভাষা বুঝে? হার্ডওয়্যার বুঝে কি? বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো বাইনারি ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা। সেটা হচ্ছে মানুষের জন্য বুঝা খুবই কঠিন। মানুষ বুঝতে পারে না। আবার হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজে কোড লেখাও অনেক কষ্ট। আরেকজন যে বুঝবে কোডটা, সেটাও অনেক কষ্ট। সেটার জন্য মানুষ মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটু উপরের স্তরে, যেটা হচ্ছে মানুষের একটু কাছে, হার্ডওয়্যার থেকে একটু দূরে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো, সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি হলো? সুবিধা হলো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখন মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা খুবই সুবিধা। কিন্তু সমস্যা হলো এরপরও এটা একটু টিডিয়াস। লেখাটা একটু সমস্যা। তো এরপরে মানুষ আরো উন্নত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করলে, যেগুলো হচ্ছে জাভা বা সি প্লাস। এগুলো আসলে মানুষের বুঝার জন্যও খুবই সহজ, মানুষের লেখার জন্যও খুবই সহজ। অন্য মানুষ আপনার কোড পুরো পড়লে সেটা বুঝাও খুবই সহজ। এখন কথা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। এটাতে আমরা এখানে দেখতেছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু কথা কি, সি তো আমরা অনেক জায়গায় পড়ছি যে সি আসলে হাই লেভেল না, সি আছে মিড লেভেল বা এসএমবি এর আশেপাশে আছে। আবার কিছু জায়গায় আমরা পড়ি হাই ল্যাঙ্গুয়েজ আছে। এখন আসলে সি আছে কোথায়? মেইন কথা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজটা আছে আপনার এই ২ টার মাঝখানে আসলে। আমরা ওকে হাই লেভেল ও বলতে পারি, ওকে আমরা মিড লেভেল ও বলতে পারি। কি জন্য? ওর যে ফাংশনালিটি গুলা বা ওর যে আপনার বৈশিষ্ট্যগুলা, এগুলো আসলে হাই লেভেলের সাথেও যায়, কিছু মিড লেভেলের জন্য যায়। তো চলেন আমরা পরের দিকে যাই। আমাদের আসলে সি নিয়ে যেহেতু শুরু করছি, আমাদের কিছু ওভারভিউ জানা লাগবে। এটা আসলে মেইনলি মিড এর জন্য। মিডেই এটা আসবে। এটা ফাইনাল আসার কোনো চান্স নাই। তো কিছু জিনিস আমার জানা দরকার যে সি আসলে ডেভেলপ কে করছে, জেনেসিস কি? এরপর সি যে একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে এটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? এটা আসলে বিভিন্ন ফাংশনাল স্ট্রাকচার হিসেবে আমরা লিখি। এইজন্য এটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এরপর হচ্ছে C support function that enables easing interoperability of code by breaking large file into a smaller modules. Actually এই কথাটাই এটা লিখছে যে আমরা অনেকগুলা ফাংশনের সমন্বয় তৈরি করি, সেটাই স্ট্রাকচার। এরপর হচ্ছে comments in C provides easy readability. আসলে শুরুর দিকে একটা কমেন্ট ছিল। এটা আসলে পড়তে সুবিধা C তে। এখন তো আসলে সব ল্যাঙ্গুয়েজেই কমেন্ট আছে। তো সেটা আসলে প্যারা না। তো C is a powerful language. পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ আসলে বলতে কি বুঝায়? C আসলে আপনি C দিয়া মোটামুটি সবই করতে পারবেন। যদি আপনার বেস ঠিক থাকে। আমরা এখন আসলে যত কিছু করি, ধরেন আমরা পিসিতে বেশিরভাগই আসলে ভিতরে সি থাকে। সি বা সি প্লাস প্লাস। চলেন আমরা আসলে পরের পার্টে যাই। তো এটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম স্ট্রাকচার, একটা সিম্পল সি প্রোগ্রাম। তো আমাদের আসলে সবার আগে কি করতে হবে? সি প্রোগ্রামে একটা বেসিক সি প্রোগ্রাম লেখে কিভাবে, সেটা আমার জানতে হবে। তো সেটা আমরা আসলে চলেন একটা লিখে ফেলি আগে, স্ট্রাকচার দেখার আগে। তো স্ট্রাকচারটাকে দেখে নিই আমরা। ফার্স্ট একটা লাইব্রেরি আছে, আমরা লিখি। ধরেন আমি একটা সি প্রোগ্রাম লিখবো। তো ফার্স্ট হচ্ছে আমার একটা লিখতে হয়, যেটা আপনি লিখছেন যে আহ আমি একটু দেখি যে এটাকে কিভাবে করা যায়। এটা হচ্ছে সাদা কালি লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট এ কি লিখবো? ইনক্লুড। আপনারা হয়তো এতদিন এটা ল্যাবে করে ফেলছেন। সবার শুরুতে আমার লিখতে হয় ইনক্লুড। এরপর কি? stdio, এখানে স্টুডিও লিখেন না, stdio.h। এরপর কি? এরপর আমার মেইন ফাংশনের ডিক্লারেশন করতে হয়। মেইন দিলাম। এরপর এখানে হইলো একদম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমরা সেটা প্রিন্ট হাই করবো, আর কিছু না। এছাড়া কিছু হবে না প্রোগ্রামে। printf printf হাই। দ্যাটস ইট। এরপর আমার একটা জিনিস লেখা লাগবে। রিটার্ন নো, এটা আমি কি এর জন্য লিখে এগুলো একটু পরে আসলে সব ডিটেইলস আসবে। আপাতত আপনি খালি এগুলো দেখে রাখেন, হ্যাঁ? যে আমরা কি লিখতেছি, কিসের পর কি করতেছি। তো এই প্রোগ্রামটা আসলে আমার করবে কি? কিছুই না। ও শুধুমাত্র একটা আউটপুট দেখাবে, যেটা হচ্ছে হাই। আর ওকে, এই হচ্ছে আমার বেসিক প্রোগ্রাম। এখন আমি দেখব এখানে কয়েকটা পার্ট আছে। এই যে আমি একটা জিনিস লিখছি। ইন্ট একটা পার্ট, আরেকটা পার্ট কি? ইন্ট একটা পার্ট, যেটা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি ওর ব্র্যাকেট থেকে, তো এখান থেকে শুরু হইছে আর এখান থেকে শেষ হইছে। বাকি যা আছে ওর মধ্যে আছে। আর ২ টা পার্ট কি? একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। আমরা কি বলতে পারি এটা 1, এটা 2, এটা 3, আ এটা 4। তো আসলে চলেন আমরা শুরু করে দেই। ১ম জিনিসটা কি? include stdio.h, এটা অ্যাকচুয়ালি আমরা বলি হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল, সবই আমরা বলতে পারি। এটা আসলে কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমরা একটু আগাই।
প্রোগ্রামস এই যে হেডার ফাইল নিয়ে যখন আমরা লেখাপড়া শুরু করব, হেডার ফাইলটা কাজ কি? আমরা এখানে কেন দিলাম? হেডার ফাইলটা কেন দেওয়া লাগলো? আমরা যখন কিছু ফাংশন ব্যবহার করতেছি, আমাদের আসলে ওদের রেফারেন্স গুলা দেওয়া লাগে যে আমরা ওরা কোন লাইব্রেরি থেকে ইউজ করতেছি সেটা আমার সি প্রোগ্রামে বলে দিতে হয়। আমি অনেকটা অন্যভাবে আপনাদের যদি দেই, যে ধরেন আপনি উইকিপিডিয়ার কথাই ধরেন, যে উইকিপিডিয়াতে আপনি একটা কিছু লিখছেন, না উইকিপিডিয়াতে আপনি একটা তথ্য পড়তেছেন, ওর কিন্তু রেফারেন্সটা দেওয়া লাগে, নাহলে তথ্যটা ভ্যালিড হয় না। তো আসলে আসলো কই থেকে? সেই রেফারেন্সে গেলে আমরা বলতে পারি তথ্যটা কি সত্য নাকি মিথ্যা। অনেকটা এরকমই প্রিন্টফ ফাংশনে যখন আমরা ইউজ করি তখন আমার আসলে রেফারেন্স গুলো দেওয়া লাগে যে ও আসলে stdio.h লাইব্রেরি থেকে আসছে। এই stdio.h লাইব্রেরির মধ্যেই আসলে আমাদের প্রিন্টফ ফাংশন থাকে। আরো কিছু ফাংশন আছে যেরকম scanf, এগুলো আমরা আসলে পরে দেখব। তো the files that are specified in the include section is called, আসলে বলে দিছি যে কোন জায়গায় ওদেরকে স্পেসিফাই করা হয়। ওরা হচ্ছে ইনক্লুড সেকশনের মধ্যে আমরা সবসময় দেখি হেডার ফাইলগুলো। These are precompiled files that has some functions defined in them. এই যে বললাম যে ফাংশন গুলো কিন্তু আগে থেকেই ডিফাইন করা আছে। এগুলো ওদের মধ্যে প্রিকম্পাইলড, মানে আগে থেকেই কম্পাইল করা আছে। এরপর আমরা কি we can call those functions in our program by supplying parameters. আমরা যেকোনো সময় যেকোনো প্যারামিটার দিয়ে ফাংশনগুলোকে আমরা কল করতে পারি। এটা আমরা পরে দেখব। সমস্যা হেডার ফাইল is given an extension .h, আমরা সব হেডার ফাইলের শেষেই দেখব কি .h আছে। include stdio.h অথবা mat.h, যাই দেই সবকিছুর শেষে আমাদের সি প্রোগ্রামে .h থাকে। আর সি সোর্স ফাইল is given an extension of c, এটা আসলে হেডার ফাইলের মধ্যে পড়ে না, তবুও আপনাদের জানা ভালো যে সবসময় সি প্রোগ্রাম যেগুলো থাকে সেগুলোর শেষে .c হয়। আপনি ধরেন একটা সি প্রোগ্রাম বানাইছেন যে lab1 lab1, lab1 যখন আপনি সেভ করবেন তখন এটা হয়ে যাবে lab1.c। তো হেডার ফাইলের জিনিসটা আমার গেল। এরপর কি আছে? মেইন ফাংশন। মেইন ফাংশনটা আমাদের প্রোগ্রামের জন্য খুবই ইম্পোর্টেন্ট। আমরা আসলে লিখছি কিভাবে এটা দেখেন। int main, অথবা আপনি যদি আরেকটু এখানে তো দাগাদাগি করে ফেলছি, আপনি যদি এখানে দেখতে চান এই যে খুব সুন্দর করে stdio.h ফেলাবো int main, এরপর ২ টা ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট এখানে, এরপরের ব্র্যাকেট এখানে। এই ব্র্যাকেটের মধ্যে আসলে যা আছে এটাই মেইন ফাংশনের ভিতরে আছে। এই স্টার্টিং ব্র্যাকেট আর এন্ডিং ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা আসলে মেইন ফাংশনের ভিতরে আছে। মেইন ফাংশন নিয়ে আমরা একটা জিনিস পরিচালনা, মেইন ফাংশন হচ্ছে, তো মেইন ফাংশন কি? ফার্স্ট জিনিস কি? দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ এ প্রোগ্রাম। আমাদের প্রোগ্রামে যা কিছু রান হবে সব এই মেইন ফাংশন থেকে শুরু হবে। মেইন ফাংশনের বাইরে আপনি আসলে যা করবেন তা যদি থাকেও, ঠিকঠাক লেখা থাকেও, যদি মেইন ফাংশনের ভিতরেও ডিক্লেয়ার করা না থাকে, কখনোই শুরু হবে না। মানে ও রান হবে না আপনার প্রোগ্রামের ভিতরে। যত কিছুই থাকুক, ও মেইন ফাংশনে থাকলেই শুধুমাত্র রান হবে, এছাড়া হবে না। When a file is executed, the start point is the main function. এই কথাটা এতক্ষণ বললাম যে মেইন ফাংশন যদি ইচ্ছে হয় তাহলে তো স্টার্ট পয়েন্টটা মেইন ফাংশনই হবে, তাই না? From main function, the flow goes as per the programmer's choice. এই জিনিসটা আসলে কি? আপনি মেইন ফাংশনের ভিতরে যেটা আগে লিখবেন সেটা আগে রান হবে। এরপরে যেটা লিখবেন সেটা রান হবে। আর সবার লাস্টে যেটা লিখবেন ওটা সবার লাস্টে রান হবে। ফ্লোটা সবসময় মেইনটেইন করবে। There may or may not be other functions written by user in a program. এটা জিনিসটা আসলে মানে কি? যে বাইরে থেকে আসলে আমরা ফাংশন নিয়ে যখন পড়বো এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, আপাতত দরকার নেই। জিনিসটা রাখেন যে আমি আসলে কিছু ফাংশন নিজে লিখতে পারি, যেগুলো প্রোগ্রামের বাইরেও থাকতে পারে। ওগুলো আমি আমার মেইন ফাংশনে ইনক্লুড করতেও পারি, নাও করতে পারি, সেটা এরকম না। মেইন ফাংশন ইস কম্পালসরি ফর এনি সি প্রোগ্রাম। বুঝাই যেতেছে যে যেখানে আমার আসলে শুরু হয়, যেখানে আমার শেষ হয়, ওইটা যদি আমার না থাকে তাহলে কি তখন প্রোগ্রাম রান করবে? এইজন্য মেইন ফাংশন আসলে কম্পালসরি। এরপরে আমরা যাই। তো আবার আমরা সেই আগেরটা একটু ব্যাক যাই যে স্ট্রাকচারে, বা ধরেন এখানে প্রিওরিটাইজ এটা লেখা হচ্ছে এন্ড প্রিন্টএফ। এই প্রিন্টএফ ফাংশনের ব্যাপারটা আসলে আমি পরবর্তী ক্লাসে ভালোমতো ক্লিয়ার করব। আপাতত রিটার্ন 0 এর কথাটা আমি ভাইবা নেই। রিটার্ন 0 এর কাহিনীটা কি? আসলে কিছুই না। এটা আমরা লিখি যাতে আমার প্রোগ্রামে রান টাইম এরর না আসে। আপাতত এটুকু জানলেই হবে। আমরা সবসময় চেষ্টা করব যে রিটার্ন 0 যাতে আমরা লিখতে পারি। এরপর আসেন আমরা সি প্রোগ্রাম তো লিখলাম। আসলে রানিং এ সি প্রোগ্রাম, এটা আমি আসলে দিছি আপনার যাতে রান করতে অসুবিধা না হয়, বা যদি অসুবিধা হয় আপনার কিভাবে রান করবেন এটা আসলে প্রয়োজন নেই। এটা খুবই পুরনো দিনের কিভাবে রান করা লাগতো এটা আসলে জানা দরকার আপনাদের। এইজন্য আমি ফাইলে রাইখা দিছি। মাঝে, মাঝে এটা মিডিয়া থেকে প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে আসেন ডেটা টাইপস কমেন্টসিলি। এখন আসেন আমরা একটা সি প্রোগ্রাম তো এইমাত্র লিখলাম যে হাই লিখছে। এরকম একটা সি প্রোগ্রাম আমরা যদি আবার লিখতে চাই দেখি আসলে যে ফার্স্টে কি করব? বলেন আপনারাই বলেন। ফার্স্টে ইনক্লুড হেডার ফাইলের পার্টটা আমি লিখে ফেলতেছি। ইনক্লুড এই যে ২ টা এরকম চিহ্ন stdio, ও কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে আছে। আপনি দেখতে পারেন এরকম ২ টা টাইপ stdio.h। ওকে? এরপর কি int মেইন ফাংশন শুরু করতে হবে। মেইন ফাংশন ছাড়া হবে না। এটাই আমার স্টার্টিং পয়েন্ট, এটাই আমার এন্ডিং পয়েন্ট, এটা কম্পালসরি। ওর ভিতরে এখন আমি ধরেন কিছু লিখব। লিখলাম কি? উম ধরেন printf লিখলাম। ধরেন আমি hello world লিখলাম, হ্যাঁ?
এখন একটা জিনিস আমি ভাবি, এই প্রোগ্রামটা আমরা তো সিএসসি পড়ি। আমরা কিন্তু দেখে বুঝতেছি আসলে প্রোগ্রামটা কোন জায়গায় কি হইতেছে, তাই না? বুঝতেছি? অবশ্যই বুঝতেছি কোথায় কি হইতেছে। কিন্তু এখন একটা কথা হচ্ছে একটা নন প্রোগ্রামার যখন এই প্রোগ্রামটা পড়বে বা আপনি যে প্রোগ্রামটা লিখছেন তখন যে অন্য কেউ পড়ে, ও আসলে কিভাবে বুঝবে? এটা তো একটা সিম্পল প্রোগ্রাম। হয়তো আপনার নন প্রোগ্রামার বন্ধু এটা পড়লে বুঝতে পারবে যে এটা হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। কিন্তু নন প্রোগ্রামার বন্ধু কি বুঝতে পারবে? ও বুঝবে না ও ওখানে কি লেখা। ওরে যদি আমরা বুঝাই দিতে পারতাম কোডের ভিতরে যে কোন লাইনটা কি করতেছে। এই কাজটার জন্যই আমার আসছে কি কমেন্টস ইন সি। তো কমেন্টের আসলে কাজ কি? আমরা কোডের ভিতরে এরকম কিছু লাইন লিখবো যেগুলো আসলে থাকবে কিন্তু রান হবে না। কিভাবে বলতে পারি? ধরেন এই যে প্রিন্টএফ হেলো ওয়ার্ল্ড, হ্যাঁ? এটা আমি যে লিখছি, আমি কিন্তু ওরে বইলা দিতে পারি যে যে ও প্রিন্ট হেলো কি প্রিন্ট করবে হেলো ওয়ার্ল্ড। সেটা আমি আসলে বইলা দিতে পারি। কিভাবে? যে আমি একটা কমেন্ট এড করি। তো কমেন্ট এড করার কিছু সিস্টেম আছে যে আমি যদি এক লাইনের কমেন্ট লিখি তখন কি হবে? ডাবল স্ল্যাশ দিয়ে ওয়ার্ক হবে না। আমি বলে দিলাম প্রিন্টস হেলো ওয়ার্ল্ড আর কিছু না। এটা দেখাই যেন আমার যে নন প্রোগ্রামার ফ্রেন্ড ও যখন এই কমেন্টটা দেখবে ও বুঝতে পারবে যে আমার প্রোগ্রামটা এখানে থেকে কি করতে হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারছে। প্রিন্টস হেলো ওয়ার্ল্ড। এরপর আমি রিটার্ন 0 দিলাম। এটা আমার সবসময় প্রোগ্রামের লাস্টে দিতেই হবে। আর আমার ব্র্যাকেটটা ক্লোজ এই যে ব্র্যাকেটটা দিয়ে শুরু করছি এটা ক্লোজ করে দিব আমার মনে রাখতে হবে। এটা যদি আমি এটার আগে এটারে ক্লোজ করে দিই হবে না। রিটার্ন 0 টা আমার ওর মধ্যে ইনক্লুড করতে হবে। তো লিখছি, যাক শেষ। এখন আমি কিন্তু আমার কোনো নন প্রোগ্রামার বন্ধুরে দেখাইলে বুঝতে পারবে যে ওইখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে। অথবা আপনার প্রোগ্রাম যদি অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, তখন কিন্তু আমাদের অন্য প্রোগ্রামার বন্ধুদেরকে আমি আরো বুঝাইতে পারবো সহজে যে আমার এই প্রোগ্রামটা আসলে কি করতাছে। এই কমেন্টের মাধ্যমে। তো কমেন্ট নিয়ে আমরা আসলে পেজে চলে যাই। কমেন্ট আসলে কি হয়? এই তো ২ রকম আছে। একটা হচ্ছে সিঙ্গল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গল লাইন কমেন্ট কি আমি ডাবল স্ল্যাশ দিয়ে ডাবল স্ল্যাশে কি হয়? ফরওয়ার্ড স্ল্যাশ এটা আমরা মনে রাখবেন। ফরওয়ার্ড মানে কি? আসলে ডান দিকে যেটা একটু ধরেন আমি এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আমি ডান দিকে একটু আগাই গেছি। আমরা সুতরাং ডান দিকটারে সামনের দিক ধরি। আর টার্মিনেশন অফ কমেন্টস ইস বাই প্রেসিং এন্টার কি এটা দরকার নেই। মাল্টি লাইন কমেন্ট। এখন আসলে দেখি যে আমি তো একটা জিনিস করলাম একটু আগে। হয়ে গেল কমেন্ট। তো মনে করেন আমি আরেকটা লাইন লিখবো, হ্যাঁ? যে প্রিন্স হ্যালো ওয়ার্ল্ড। এটাই আমি মনে করেন লিখছি। এরপর এইটাই একই জিনিস। মনে করেন এখানে না লিখে আমি একসাথে ৩ লাইন লিখবো। হুম? চলেন আমরা দেখি যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। মনে করেন নিচে যা আছে রিটার্ন 0 ব্র্যাকেট শেষ করা এগুলো আমি আপাতত লিখলাম না। কথা হইলো এখন কি আমি মাল্টি লাইন কমেন্ট লিখছি। আমি সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে তো আসলে কাজটা করতে পারছি, তাই না? আমার মাল্টি লাইনের কেন দরকার? এখন কথা হলো এখানে আপনার আছে ৩ লাইন। আপনি যদি এরকম ৪ লাইন হইতো তাহলে কি করতেন? আরেকটা সিঙ্গেল লাইন দিতেন স্বাভাবিক। ৫০ লাইন হলে বারবার আপনি ডাবল স্ল্যাশ দিতেন না। এর থেকে সবচেয়ে সুবিধার উপায় কি? আমরা যদি মাল্টি লাইন কমেন্ট ইউজ করি। সেটা আমার স্ট্রাকচারটা কি ছিল? চলেন আমরা দেখি একটু যে সিনট্যাক্স টা এরকম কিরকম হয়। আমরা আগে এটা কাজ করি। এটা কিন্তু কি এইবার দেখি আসেন যে আমি যদি এখানে ফার্স্ট এ কি এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ হবে, এরপর একটা চার্জ চিহ্ন হবে। ওকে? আর যখন আমার কমেন্টটা যেখানে শেষ, ওইখানে আমি কি করব? জাস্ট টাচ চিহ্ন দিব আর একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এই পুরা পার্টটা এখন আমার পুরা মাল্টি লাইন কমেন্টের মধ্যে আইসা পড়ছে। এই পুরাটা ও এখন কমেন্ট হিসেবে ধরবে। প্রোগ্রাম রান করার সময় এড়াই যাবে। ওকে? তো আমরা আসার আগেই যে কমেন্টের জিনিসটা আমরা একটু দেখি। হয়ে গেল। এই তো। সিঙ্গল লাইন কমেন্ট কিভাবে লেখে, মাল্টি লাইন কমেন্ট কিভাবে লেখে সব বুঝে গেছেন। আপনি আসলে এখন বেসিক একদম ক্লিয়ার। আপনি শুধু দেখে গেলেই হবে আপনি কমেন্টটা কিভাবে লিখবেন। এরপরে আমরা যাই। এরপর আসেন ডাটা টাইপস অফ কি? এখন কথা হচ্ছে ডাটা টাইপস অফ কি এর আগে ডাটা টাইপস অফ সি পড়ি। আসলে ডাটা টাইপ আমাদের আসলে কয় রকম হয়? ডাটা টাইপ আমার এখানে আসলে ২ রকম আছে। একটা হচ্ছে প্রিমিটিভ আরেকটা হচ্ছে এগ্রিগেট। এখন একটা জিনিস আমার জানা দরকার। সেটা হচ্ছে যে ডাটা টাইপের কেন দরকার? আসলে আমরা যখন আমার প্রোগ্রামে ডাটা লিখি, ডাটা কিন্তু অনেক টাইপের হইতে পারে। ওটা হইতে পারে একটা নাম্বার, ওটা হইতে পারে একটা নাম, ওটা হইতে পারে একটা ক্যারেক্টার, অনেক কিছু হইতে পারে। তো আমার আসলে C প্রোগ্রামিং লেখার আগে ডাটা টাইপ গুলা নিয়ে জানা একটু দরকার। তো আমরা আসলে ১ম এ যেটা জানবো সেটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। তো চলেন আমরা আসলে দেখি কিছু জিনিস, হ্যাঁ? আমি এইটা শুরু করার আগে আপনাদের একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে কি? চলেন দেখি যে আ আ
56 এখান থেকে আপনি কি বুঝতেন 56 এটা কি একটা কোয়ান্টিটি বুঝাইতেছে না? আপনি বুঝতে পারতেন 56 টা কিছু আছে। ধরেন আমি এখানে লিখে দিলাম সিম্পলি যে ১ বুঝাইতেছে যে 56 যে লেখাটা আছে এটা আসলে একটা কোয়ান্টিটি বুঝাইতেছে আমাদের। একটা সংখ্যা বুঝাইতেছে যে আমরা ওটার পরিমাণ বুঝতে পারবো। ওকে? এখন আরেকটা জিনিস আমরা দেখি চলেন। মনে করেন এটা কেমন ফোন নাম্বার। ফোন নাম্বারটা কি আসলে কোয়ান্টিটি বুঝাইতেছে? এইখানে যেরকম আপনি 56 দেখে আপনার বুঝতে পারতেছেন একটা অ্যামাউন্ট। এখানে কি এই নাম্বারটা থেকে একটা অ্যামাউন্ট বুঝতেছেন নাকি না? এটা বোঝেন যে এটা কিন্তু কোনো অ্যামাউন্ট বুঝাইতেছে না। এখানে 01790 থেকে আমরা কোনো পরিমাণ বুঝতে পারতেছি না। এটা অ্যাকচুয়ালি অনেকটা নামের মতোই কাজ করতেছে। একেকটা ফোন নাম্বার সবাইকে আলাদা করার জন্য বা একটা ইউনিক ভ্যালু দেওয়ার জন্য আমরা ফোন নাম্বারগুলো ইউজ করতেছি। তো আসলে এখান থেকে আমরা কি বুঝি? যে নাম্বারটা পরিমাণ বুঝাইতেও পারে, নাও বুঝাইতে পারে। তাই না? এটা তো আমরা ক্লিয়ার। এই পার্টটা আমার একটু করা লাগবে। তো আমরা আসলে ডাটা টাইপ নিয়ে একটা জিনিস দেখি। তো ডাটা টাইপ আসলে আমি যেভাবে করি সেটা হচ্ছে ডাটা টাইপ আমরা যদি লিখি, আমি এটারে এখানে ২ টাইপে লিখতে চাই। একদম প্রাইমারি। একটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এর আলাদা ৪ টা টাইপ। স্ট্রিং এরটা আমরা পুরা পার্টটা একটা হচ্ছে এই সাইডে আমরা লিখলাম স্ট্রিং, আরেকটা আমরা কি লিখতে পারি? নাম্বার। তো এখন আমরা আসলে নাম্বার আসলে কয় টাইপের হইতে পারে? আমরা আসলে একটা জিনিস ভাবি চলেন। যে আমরা একটা জানি কি পূর্ণ সংখ্যা, আরেকটা জানি কি দশমিক সংখ্যা। আমরা আপাতত নাম্বার এই ২ ভাগে ভাগ করব। যেটা আমরা পূর্ণ সংখ্যা বলব সেটারে আমরা ইংরেজিতে বলি ইন্টিজার। আর দশমিক সংখ্যা আছে না? আমরা একটা পূর্ণ সংখ্যায় যাই। আমরা ওই দিকটাও একটু যাই। আমরা ইন্টিজার নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ? ইন্টিজার। ইন্টিজার গুলো কিরকম হয়? 56 এটা কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, পূর্ণ সংখ্যা। কারণ ওর দশমিকের পর কিছু নাই। তো আমরা ওর ইন্টিজার লিখতে পারবো, ঠিক আছে। -22 এটা কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, এটাও পূর্ণ সংখ্যা। দশমিকের পর কিছু নাই। এখন কথা হচ্ছে আ 1.49 এটা কি পূর্ণ সংখ্যা? এটা পূর্ণ সংখ্যা না। এটা সংখ্যা কিন্তু দশমিকের পর কিছু আছে। তো আসলে ইন্টিজার হবে না। -22 হইছে কিন্তু 1.49 হয় নাই। তো আমরা আসলে ইন্টিজার লিখে ফেলি। যেটার আমরা একটা টাইপ দিতে পারি যেটাকে আমরা বলব ইন্টিজার বা ওরে আমরা যেটা লিখি হচ্ছে আইএনটি। প্রোগ্রামে লেখার সময় আইএনটি দিয়ে আমরা এখানে ইন্টিজারের মধ্যে আমরা আসলে কি দেখলাম? পূর্ণ সংখ্যা এরা বাংলা লিখে দেই। পূর্ণ সংখ্যা দেখতে যাতে সুবিধা হয়। গেল একটা। এরপর কি আছে? এখন পূর্ণ সংখ্যা তো আমি একটা জায়গায় রাখছি। এখন আমার কি লাগবে? দশমিক সংখ্যাগুলো রাখার জন্য একটা টাইপ লাগবে। সেটার জন্যই আসলে এখানে আছে আমার ফ্লোট বা ডাবল। তো আমরা আপাতত ফ্লোটই পড়ি। তো আসলে এই জিনিসটা আমরা দেখি আবার একটু আগের দিকে যাই। ফ্লোট। এখন আমি কিছু প্রশ্ন করব। আহ 55.5 ফ্লোট। অবশ্যই ফ্লোট দশমিকের পর একটা জিনিস আছে। এরপর আসি যে -0.29 এটা কি ফ্লোট? হ্যাঁ, ফ্লোট। কিন্তু এটা কি ইন্টিজার? নো, ইন্টিজার না। এখন একটা জিনিস আছে। কিছু সংখ্যা আমরা ধরেন এখানে আমি যদি লিখি 33 ওরে কি আমরা ফ্লোট হিসাবে বলতে পারবো? ওটা তো আমরা ইন্টিজার হিসাবে জানি। পূর্ণ সংখ্যাতে। কিন্তু ওটা কি আমরা ফ্লোট হিসেবে বলতে পারবো? হ্যাঁ, পারবো। ওই যখন আপনি ফ্লোট হিসেবে লিখবেন, তখন করবে কি ও দশমিকের পর আসলে 0 নিয়ে নিবে অটোমেটিক। ও 33 এভাবে ধরবে। এরপর আমরা গেলাম কি ফ্লোট। তো আসলে আমার প্রত্যেকটা ডেটা টাইপের আসলে রেঞ্জ থাকে। যেরকম ইন্টিজার একটা সংখ্যা যে একেক কোম্পানির ক্ষেত্রে একেক রকম হয় জিনিসটা যে আপনার কিছু বড় সংখ্যার পর ওটা আর নিতে পারে না ইন্টিজার। ওটা আর ইন্টিজারের মধ্যে পড়ে না। তখন আমার আসলে লং ইউজ করা লাগে। আমরা এখানে আসলে লিখতে পারি যে লং এগুলো লং সবই আসলে এই পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ে। আহ আ আনসাইন্ড এটা লিখলে ভালো হয় যে আনসাইন্ড ইন্টিজার যদি আমরা লিখে দেই এটাও একটা জিনিস আছে। কিছু জিনিস আসলে আপনার নিজেরই গবেষণা করা উচিত। দেখেন তো এটা কি আনসাইন্ড ইন্টিজার। গেল এটা কাই নাম্বার গেল। তো ইন্টিজারের পার্ট আমি আসলে বুঝতে পারলাম।
এরপর কি আমরা ফ্লোটও দেখে আসছি একটু আগে। ফ্লোট কোনগুলা? তাহলে আমরা ফ্লোটের ব্যাপারটা আসলে লিখে ফেলি। ফ্লোট যেটা আমি সাইন দেই নাই। দিলাম দেন। এরপর হচ্ছে ফ্লোট। ফ্লোটটা আমরা প্রোগ্রামে কি লিখি? ফ্লোট হিসেবে লিখি। খালি f টা হয় কি ছোট হাতের। ফ্লোট। এটা কি দশমিক? এইমাত্র দেখে আসলাম আমরা। দশমিকের পর 0 হইলেও ফ্লোট নেই। ওটা আপনার কোনো সমস্যা নেই। এছাড়া আপনার যদি ফ্লোটের রেঞ্জটা আরো বড় হয়, সংখ্যাটা যদি এটা বড় হয় তখন আমরা ডাবল ইউজ করতে পারি বা আরো এরকম কিছু আছে। আপাতত আমাদের ডাবল জানা থাকলেই হবে। তো আমার আসলে ফ্লোট একটা শেষ। সো গেল। এবার আসি আমরা স্ট্রিং এ। স্ট্রিংটা আসলে কি? এটা নিয়ে আমার একটু জানা দরকার। আমরা একটু আবার আসি। স্ট্রিংটা আসলে কি? স্ট্রিং আসলে আমার ২ টা টাইপ আছে। ২ টা টাইপ আমরা এটা দেখি। স্ট্রিং এর ২ টা টাইপ হচ্ছে একটা ক্যারেক্টার, ওটা আমরা ৪ বলি। ৪ এখানে লিখি আর এখানে লিখি ক্যারেক্টার। বুঝতেই পারতাছি যে কোন রকম ক্যারেক্টার হবে বা লেটার হবে। এরকম কিছু একটা। আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে স্ট্রিং নিজে। এই স্ট্রিংটা কি? এটা হচ্ছে একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত। এটা নিয়ে আমরা একটু পরে আসতে। এটা নিয়ে আমরা লিখে দিতে পারি একাধিক। ওকে? তাহলে আমার এইটুক পার্ট এখন ক্লিয়ার। এখন আমরা একটু দেখে আসি যে ক্যারেক্টার কোনগুলা। একটা মাত্র ক্যারেক্টার বা আপনার ধরেন একটা মাত্র লেটার বা একটা মাত্র সাইন সেটা দিয়ে আমরা ক্যারেক্টার হিসেবে ধরি। এটা আমরা ৪ দ্বারা প্রকাশ করি। তো আসলে ক্যারেক্টার আসলে কি আছে চলেন দেখি। যে শুধুমাত্র এ, এটা কি একটা ক্যারেক্টার? হ্যাঁ, এটা একটা ক্যারেক্টার। আমি অ্যাপোস্ট্রফি বুঝাইছি যে ওর বুঝাইতে। যে ওইখানে আছে। ওটা হাইলাইট করতে। এটা কেন অ্যাপোস্ট্রফি দিচ্ছি এটা আপনি প্রোগ্রামিং গেলে আরো ভালো মতো বুঝতে পারবেন। তো এটা আমরা বুঝলাম এ। ও ক্যারেক্টার কারণ ও নিজেই আছে আর কেউ নেই ওর আশেপাশে। এখন আরেকটা জিনিস আমরা যদি লিখি যে বড় হাতের এ, হ্যাঁ, ও একটা ক্যারেক্টার। কিন্তু ও আর ও কি সেম? ওরা ২ জন কিন্তু সেম না। কারণ ও একটা ছোট হাতের অ্যালফাবেট বুঝাইতেছে, লেটার বুঝাইতেছে, আর একটা বড় হাতের লেটার বুঝাইতেছে। ওরা ২ জন যদিও ক্যারেক্টার বুঝাইতেছে ২ জনই এ, এরপর ওরা ২ জন আলাদা। আর প্রোগ্রামারটা আলাদা হিসেবে ধরবে। এখন কথা হচ্ছে 1 এইখানে আমরা একটা জিনিস ভাবি। একটু আগে আমি যে উদাহরণটা দিছিলাম, 56 এখানে বুঝাইতেছে সংখ্যা, এখানে বুঝাইতেছে নাম। সেরকমই আপনি যদি একটা নাম্বারে আপনি ইন্টিজার বা ফ্লোটের ভিতরে ঢুকান তখন ও আসলে একটা মান বুঝাবে, একটা ভ্যালু বুঝাবে বা পরিমাণ বুঝাবে। কিন্তু যখন আপনি ওটা ক্যারেক্টার বা স্ট্রিং এর মধ্যে রাখবেন বা স্ট্রিং হিসেবে নিবেন, তখন ও আসলে ওরকম কিছু বুঝাবে না। তখন ও বুঝাবে একটা ক্যারেক্টার হিসেবে। তো এখানে 1 টা যদি আমি ক্যারেক্টার হিসেবে লিখি এভাবে, তাহলে ও আসলে ক্যারেক্টারই থাকে। তা আমরা বুঝবো কি? এটা আরো পরে বুঝতে পারবো যে কিভাবে একটা যে ক্যারেক্টারই আমি ইন্টিজারের ভিতরে ঢুকাই, একই ক্যারেক্টার আমি একটা নাম্বার কিভাবে ইন্টিজারের ভিতরে ঢুকাই, একটা নাম্বার কিভাবে ক্যারেক্টারের ভিতরে ঢুকাই। যখন ক্যারেক্টারের ভিতরে ঢুকাই তখন ও আসলে ওই যে আপনার কোয়ান্টিফিকেশন এর মানে আপনার কোয়ান্টিটি যে বুঝায় সেই প্রপার্টিটা হারায় ফেলে। এই গেল এটা। আর লাস্টে আসলে কি এরপর আপনি দেখেন এটা এ, বি এটা কি ক্যারেক্টার? তো কিন্তু আমার রুল ভায়োলেট করে ফেলছে। আমার রাখার কথা একটা। এখানে আছে কথা ২ টা। পড়ে গেল। আমার সবসময় ক্যারেক্টার ভিতরে একটাই থাকতে হবে। সাইনও থাকতে পারে সমস্যা নেই। আপনি প্লাসও লিখতে পারেন বা মাইনাসও লিখতে পারেন। এগুলো হবে। এগুলো একটা থাকলে অবশ্যই ক্যারেক্টার হিসেবে ও নিতে পারবে। তাহলে আমরা ক্যারেক্টার নিয়েও ক্লিয়ার। জিনিসটা কি ছিল? 1 ক্যারেক্টার আর লাস্ট স্ট্রিং। এটা একটু লেখাই আছে যে একাধিক ক্যারেক্টার নিয়ে আসলে স্ট্রিং হয়। স্ট্রিং নিয়ে আসলে আমাদের পুরো একটা লেকচারই আছে। আমরা স্ট্রিংটা পরে কভার করব আপাতত প্রয়োজন। আরেকটা জিনিস আসলে আছে সেটা আমাদের জানা থাকা উচিত সেটা হচ্ছে বুলিয়ান। কি বুলিয়ান? সেটা আমাদের সি তে আপাতত প্রয়োজন নাই। তো ওটারে আমরা আপাতত বাদ দিছি। তো এটার সরি আমি এখানে একটা ভুল করছি যেটা হচ্ছে স্ট্রিংটা এটার ভিতরে লেখা দিছি। এটাকে আমি একটু সরায় রাখি। এই পুরাটা কিন্তু আসলে স্ট্রিং এর ভিতরেই পড়ে, হ্যাঁ? এই যে আপনার ক্যারেক্টার আর যে স্ট্রিং নিজে ও পুরাটা আসলে স্ট্রিং এর ভিতরেই পড়ে। স্ট্রিং এরই একটা সাব ক্যাটেগরি স্ট্রিং। এটা খুবই করা লাগছে কারণ
ক্যারেক্টার আলাদা বুঝাইছে। তাহলে এখান থেকে এই যে একটা গেল, এই যে একটা গেল। স্ট্রিং টাইপ থেকে। আর নাম্বারস থেকে একটা গেল কি? ইন্টিজার, আরেকটা কি গেল? ফ্লোট। আর লাস্ট হচ্ছে বুলিয়ান, যেটা অ্যাকচুয়ালি ব্যবহার হয় না, তবুও রাইখা দিলাম যাতে এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। শেষ। ডেটা টাইপ নিয়ে আমার আপাতত ক্লিয়ার। তাহলে আমরা এখন যাই ভেরিয়েবল। এখন আসলে ভেরিয়েবলের জিনিসটা কি? ভেরিয়েবলের জিনিসটা আমরা একটা ভেরিয়েবল বোঝানোর আগে একটা কোড লিখবো, হ্যাঁ? আমরা এতক্ষণ কি লিখছি? শুধুমাত্র প্রিন্টএফ লিখছি হাই, তাই না? আজ থেকে কিছু লিখি নাই। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার যোগ বিয়োগের চেষ্টা করি, চলেন। বা ধরেন আমি একটা ভেরিয়েবল স্টোর করব। আমার প্রোগ্রামের ভিতরে আমি একটা মান সেভ করব। দেখি আসেন আমরা একটা ছোট প্রোগ্রাম তাড়াতাড়ি লিখে ভেরিয়েবলের শুরু হইছে আগে একদম শুরু থেকে লিখি হ্যাশট্যাগ ইনক্লুড, এরপর কি লিখবো? stdio নাকি স্টুডিও? stdio ডট h, স্টুডিও না কিন্তু stdio ডট h। এরপর হচ্ছে মেইন ফাংশন। ওকে, এরপর আমরা কি লিখবো? এখন আমরা কাজটা কি? আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম, ধরেন আমরা ইন্টিজার নিয়ে কাজ শুরু করি। তো আমরা আসলে এক কাজ করি, int x, আমরা x নামের একটা ইন্টিজার ভ্যালু নিলাম, যার মান আমি রাখবো কত? ধরেন আমি 90 রাখতেছি। তো একটা জিনিস আমি একটু দেখে আসি যে ভেরিয়েবল নাম, আমার ফার্স্টে জানতে হবে যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি কিভাবে। ফার্স্ট পার্টটা থেকে কি? যে আমার ইন্টিজারের কি টাইপ। আমি এখানে বলে দিচ্ছি int দিয়ে বুঝিয়ে দিচ্ছি ইন্টিজার টাইপ অর্থাৎ পূর্ণসংখ্যা হবে। এরপর কেউ নাম, এটা জাস্ট ওর নাম। এটা কি অ্যাসাইন চিহ্ন, এটা আবার সমান সমান বুঝায় না, এটা হচ্ছে অ্যাসাইন চিহ্ন। অর্থাৎ আমি ওর মধ্যে কোনো একটা ভ্যালু করতেছি। কোন ভ্যালুটা করতেছি? 90। এই কাজটা আমি একটু পরে আবার দেখাইতেছি, সমস্যা নেই। তো এই কাজ থেকে আমি কি করলাম? যে x এর ভিতরে 90 ভ্যালুটা ঢুকাইলাম। এটার মানে হচ্ছে int x নামের যে ভ্যারিয়েবলটা আছে ইন্টিজার x, ওর মধ্যে আমি একটা ভ্যালু ঢুকাবো। কাকে? 90। এর মানে হচ্ছে এই যে 90 মনে করেন ওর ভিতরে আমি ঢুকে গেলাম। বুঝতে পারছেন? এইভাবে আমরা আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো স্ট্রাকচারটা আসলে কিরকম হইছে আমি আবার চলেন দেখি আমি যে আইনটি এটা কি? ডেটা টাইপ। তাকে যে ডেটা টাইপ আমরা শিখাচ্ছি ওরা বলতে হবে যে আসলে কোন ডেটা টাইপ সেভ করবে। এরা তো বুঝবে না ওকে আসলে ক্যারেক্টার সেভ করতেছে নাকি নাম্বার সেভ করতেছে। সো আগে আমার ওর বলে দিতে হবে এটা ডেটা টাইপ। ডেটা টাইপটা আমার সবার আগে বলে দিতে হয় ওরে। এরপর আসলে যেটা দিতে হয় সেটা হচ্ছে ভেরিয়েবল নেম। এটার আরেকটা নামও বলে। এটার সম্ভবত আইডেন্টিফায়ার। এটা আইডেন্টিফায়ার বলা হয়। তাকে আপাতত আমরা ভেরিয়েবল নেম হিসেবে ডেটা টাইপ ভেরিয়েবল নেম। এটা আসলে কিছুই না, অ্যাসাইন বা এটা আপাতত জানা দরকার। অ্যাড আছে। এই হচ্ছে আমার নরমাল স্ট্রাকচার। এই স্ট্রাকচার নরমালি আমরা সবসময় ভেরিয়েবল বানানোর সময় ফলো করি। আরেকটা জিনিস ফলো করতে পারি। আচ্ছা দেখেন আপাতত প্রথমটা তো দেখলাম। চলেন এটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলি। এখন হচ্ছে আমি ওকে করব। এই যে এক্স এর ভিতরে যে ভ্যালুটা আছে এটা আমরা প্রিন্ট করব। চলেন করি। প্রিন্টএফ ভ্যালু ইজ ভ্যালু ইজ হচ্ছে আমরা একটা কাজ করি যে এটার ভ্যালুটাতে আমরা প্রিন্ট করব। ঠিক আমাদের স্বাভাবিক ব্রেইন কি বলে যে আমি এখানে যেহেতু এক্স লিখছি, তো আসলে এক্স এর জায়গায় এখানে 90 বসায় দেওয়ার কথা। এটা আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকটা এরকম জিনিস আসলে ফলো করে। কিন্তু সি-তে এটা আসলে হবে না। সি-তে আমার কি করতে হবে জানেন? এখানে একটা স্পেসিফায়ার লাগাইতে হবে। যে এখানে আমরা এই ধরেন কিছু জিনিস আমি একটু চেঞ্জ করব, হ্যাঁ? এই পার্টটা এক্স এর জায়গাটায় আসলে আমি এক্স রাখবো। একটা ইন্টিজারের স্পেসিফায়ার রেখে দেব পার্সেন্টেজ কি। এবার আমি বইলা দিব যে ওর মধ্যে কোন ভ্যালুটা যাবে। এক্স, তাই না? একই জিনিসই কিন্তু এটাকে এখানে ডিরেক্ট এক্স লিখছিলাম। এখন একটা পার্সেন্টেজ ডি লিখছি আর ডি লিখে বুঝিয়ে দিছি যে ওর ভিতরে এক্স ভ্যালু যাবে। এটা নিয়ে আমার পরের ক্লাসে ডিটেইলস হবে, সমস্যা নেই। স্পেসিফায়ারের ব্যাপারটা আমরা পরের ক্লাসে শিখতে পারবো। এই হলো কাজ শেষ। আমি এখন কি রিটার্ন 0 লিখে দেই। এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভ্যালু ইজ পার্সেন্টেজ ডি লেখায় ও আসলে অ্যান্সার দিবে হচ্ছে ভ্যালু ইজ এখন আমার কত আছে 90।
90 এই হচ্ছে আমার আউটপুট দিবে। সহজ ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখন আপনি নিজেকে ফ্লোটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আরো বহুত কিছু দিতে পারেন। ক্যারেক্টার নিয়ে আপাতত আমরা আসি নাই। তো আপনার ইন্টিজার ফ্লোটের মধ্যেই থাকি। তো এখন আমরা বলতে পারি যে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। চলেন ভেরিয়েবল ডিক্লেয়ার করার আরেকটা পদ্ধতি আমরা দেখি। উম এই তো এভাবেই তো করছি। এইখানটা আমরা কি করছি? ভেরিয়েবলের টাইপ দিছি, নাম দিছি, ঠিক এখানেই আমি ভ্যালুটা ডিক্লেয়ার করে দিছি, তাই না? আমি যদি এটা না কইরা একটা কাজ করতে পারতাম, ভেরিয়েবলটা আমি গিয়ে ডিক্লেয়ার করলাম, ভ্যালুটা আমার ইচ্ছা করলাম পরে ঢুকাবো। ঢুকাইলাম সেটাও আসলে আমরা করতে পারবো। কিভাবে আসেন দেখি এবার ২ নাম্বার কিভাবে আমরা এই কাজটা আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে প্রোগ্রামের কোথাও আমি int(x) লিখে দিলাম। ঠিক আছে? পরে গিয়ে আমার কোথাও ইচ্ছা করলো যে আমি x এর ভিতরে একটা ভ্যালু ঢুকাবো। তখন আমি ঢুকাই ফেললাম। তখন আমার আর ইন্টিজার লেখা লাগবে না। ও বুঝে গেছে যে x একটা ইন্টিজারই। ১ম বারই শুধুমাত্র লেখা লাগে। পরের বার আপনি শুধু x দিয়ে সমান, সমান দিয়ে যা ভ্যালু ইচ্ছা ঢুকাই দিতে পারেন। 90 আরেক লাইনে করছি কিন্তু এটা। তো এইটা যেই কাজ করতেছে এইটাও সেই কাজ করতেছে। এই ২ টার মধ্যে তফাৎ কি? এটার লাভ হচ্ছে আমি একসময় এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি প্রোগ্রামের এক জায়গায়। আমি ভ্যালুটা চাইলে শুরুতে না করে অন্য কোনো যেকোনো সময় আমি গিয়ে ওর ভ্যালুটা ওর ভিতরে অ্যাসাইন করতে পারবো অথবা ভ্যালু চেঞ্জ করার সময় এটা কাজে লাগে। আর এটা হচ্ছে শুধুমাত্র যদি ভ্যালুটা শুরুতেই আমি রাখতে পারি বা জানতে পারি তখন কাজে লাগে। পরবর্তীতে চেঞ্জ করার সময় আমার সবসময় এটা কাজে লাগে। এটা আমরা পরে দেখব সমস্যা নেই। আসেন আমরা এখানে একটা কোড লিখি ছোট করে। কোথায় ছিলাম? এটা। তারপর আমরা একটা কোড লিখি। হুম, হুম। ঠিক আছে। ওকে, চলেন। আমরা এখন জিনিসটা করে ফেলি তাড়াতাড়ি। তো কাহিনীটা হচ্ছে আমার কি করা লাগবে? যে আমি এখন ওই জিনিসটা দেখব। না আগে কি সবার আগে আমার আবার সেই ইনক্লুডেড জিনিসটা লেখা লাগতেছে। আশা করি আমার সাথে আপনারাও লিখতেছেন। তাহলে একটা প্র্যাকটিস করি। stdio ডট এরপর কি লিখবো? ইন্টিজার মেইন ফাংশনের ভিতরে আমার সব রান করে। এখন আমি আসলে কি করতেছি? আমি একটা কাজ করি যে এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব এখানে। int(y) ধরে নিই, আবার y নাম দিলাম। এই ভেরিয়েবল নাম কিন্তু আমার ইচ্ছা মত। আমি যা খুশি তাই নাম দিতে পারবো। এটা কোনো সমস্যা না। int(y) আমি এখানে ডিক্লেয়ার করে রেখে দিছি। ভ্যালু কিন্তু দেই নাই। সেমিকোলন এখানেই শেষ। তা আমি প্রোগ্রামে ভাবলাম আর কিছু করি। তাই একটা printf লিখি। ধরেন বুঝাই পরে লিখি মনে হয়। printf এই হাই লেখার পর আমার মনে করলো যে আমি y এর ভিতরে একটা ভ্যালু রাখলে ভালো হইতো। এখন তো আমার ইচ্ছার মতো করতেছে। পরে দেখবেন আমার প্রোগ্রামে লাগবেই পাবে। তা আমি এক কাজ করি। এখন আমি y এর ভিতরে আমার ইচ্ছা করতেছে মূল মতো আমি যা খুশি তাই করি। আমি একটা ভ্যালু ঢুকাই দিলাম 60 এই পর্যন্ত কিন্তু y এর মধ্যে কোনো ভ্যালু নাই। এই লাইনটা পর্যন্ত। যেটা আপনি প্রিন্ট করতে চান গার্বেজ ভ্যালুটা হবে। এইখান থেকে y এর ভ্যালু হয়ে গেছে ৬০। এবার যদি আমি প্রিন্টএফ করি যে y এর ভ্যালুটা, একটু আগে আমরা অ্যাকচুয়ালি দেখলাম কিভাবে করব জিনিসটা। ভ্যালু ইস বা যা ইচ্ছা এখানে আপনি যা খুশি লিখতে পারেন। আমি লিখতেছি ভ্যালু ইস বা ভ্যালু অফ x আপনার যেটা ইচ্ছা। তো আমরা লিখি ভ্যালু অফ x না সরি আমার ভ্যারিয়েবল নামে y ভ্যালু অফ y ইস আমি কি আর y লিখে দিলে হবে? হবে না। আর কি লিখতে হবে এখানে? পার্সেন্টেজ ইন্টিজারের জন্য সবসময় পার্সেন্টেজ d এখন এই পার্সেন্টেজ d এর ভেতরে কোন ভ্যালুটা যাবে ওটা আমার লিখে দিতে হবে y দ্যাটস ইট মাঝখানে একটা কমা আছে। এখন আমি যদি এই প্রোগ্রামটা রান করি আমার আউটপুট আসলে কি গেস করতে পারতেছেন? ১ম এ আসবে হাই লেখা। এরপর আসবে কি? ভ্যালু অফ y ইস আমি যেটা দিছি ৬০ এখন একটা কথা হইলো যে y তো আমি এই পর্যন্ত ডিক্লেয়ার করি নাই। আমি ওর ভ্যালুটা কি ছিল? চলেন আমরা যদি এটা চেক করার জন্য একই জিনিসটা আবার লিখি, হ্যাঁ? আ এই যে এই জিনিসটাই মনে করেন যে আমি ওর ভিতরে আবার লিখবো। আ এই তো। এই পার্টটাকেই আমি ওর ভিতরে আবার লিখছি। হুম, ঠিক আছে? ওহহো! মাঝখানে লেখা আইসা পড়ছে এগুলো আমার একটু মুছা দরকার। চলেন আমি মুইছা দেই সমস্যা নাই। এই তো গেছে। এটাই? এইবার আমি এই পার্টটাকে হুম, ঠিক আছে। একই লেখাই লিখলাম। আর কি সবকিছু আছে পাশে থেকে কেটে নিয়ে হুম, হুম। আমি এখানে প্রোগ্রামে একটু উল্টাপাল্টা জিনিস এসে বসে সেগুলো আমি একটু মুছে দিই। আচ্ছা যাক ওটা আমার দরকার নেই আপাতত। একই জিনিস আসলে ২ জায়গায় লিখলাম কিন্তু এক জায়গায় কিন্তু আমি y এর ভ্যালু দিই।
আরেক জায়গায় কিন্তু ভ্যারিয়েবল আমি দেইনি। এখন আমার যখন প্রিন্ট করব তখন আসলে কি আসবে? তখন আসলে আমার যেটা আউটপুট আসবে সেটা হচ্ছে সেকেন্ড লাইন এটা ঠিক আসবে। কিন্তু ফার্স্ট লাইন একটা গার্বেজ ভ্যালু দেখাবে। যে ভ্যালুটা আসলে অস্তিত্বই নেই, কোথাও নাই। কারণ ওর ভিতরে আপনার কাছে কোনো ভ্যালু দেয় নাই। ও উল্টাপাল্টা একটা ভ্যালু দেখায়। সেকেন্ড লাইনে যেহেতু আমরা ডিক্লেয়ার করে দিছি ও এখন ঠিক ভ্যালু দেখাবে। সো আমার আসলে সবসময়ই যখন একটা ভ্যালু বের করব আমার মনে রাখতে হবে ও কি ডিক্লেয়ার হইছে কিনা বা ওর ভ্যালু আমি ঢুকাইছি কিনা অথবা ওর ভ্যালু ইনপুট পেয়েছি কিনা। এটা আসলে খেয়াল রাখতে হবে। এটা মাস্টার জিনিস আসলে একটু ভ্যালু অফ y ই পরেরটা আবার মান ঠিক আসবে। কথা হচ্ছে যদি আমি পাশাপাশি লিখছি, পাশাপাশি আসবে না। ২ টা সরি উপরে নিচে লিখছি। উপরে নিচে আসবে না। এই ২ টা সব পাশাপাশি আসবে। কি জন্য আসবে এটা পরের ভিডিওতে আছে। আর এটা থেকে মুক্তি পাওয়ার উপায়ও পরের ভিডিওতে আছে। লাস্ট ফাইনাল জিনিস আমার ভ্যারিয়েবল নেম যেটা বলছি ভ্যারিয়েবল নাম আমি ইচ্ছামত চুজ করতে পারবো আমার যা ইচ্ছা। এরপর আমার কিছু রুল ফলো করতে হয়। চলেন আমরা দেখি শুড নট বি এ রিজার্ভড ওয়ার্ড লাইক ইন্টিজার অর্থাৎ কিছু ওয়ার্ড আছে যেগুলো রিজার্ভড যেগুলো আমার সি এর মধ্যে আগে থেকে আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। এরপর কি শুড স্টার্ট উইথ দ্য লেটার অর অ্যান আন্ডারস্কোর অথবা আমার শুরুতে সবসময় লেটার অথবা আন্ডারস্কোর। আসলে একটা ভ্যারিয়েবল নেমে আবার কয়েকটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে নাম্বার, লেটার আর আন্ডারস্কোর। কিন্তু শুরুতে আন্ডারস্কোর আর লেটার থাকতে পারবে, নাম্বার থাকতে পারবে না। ভ্যারিয়েবল নামের শুরুতে। ক্যান কন্টেইন লেটারস, নাম্বারস অর আন্ডারস্কোরস অর্থাৎ আমি যেটা বললাম এইমাত্র যে আপনার নাম্বার থাকতে পারবে, ভ্যারিয়েবল নামে লেটার থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারবে। নো আদার স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড ইনক্লুডিং স্পেস। স্পেসও থাকতে পারবে না প্লাস স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে পার্সেন্টেজ চিহ্ন বা স্ল্যাশ চিহ্ন এগুলো আপনি ভ্যারিয়েবল নামে রাখতে পারবেন না। আর লাস্টলি ভ্যারিয়েবল নেমস আর কেস সেনসিটিভ অর্থাৎ আপনি যদি একটা বড় হাতের নাম লেখেন ভ্যারিয়েবল ওয়াই আর একটা ছোট হাতের ওয়াই লেখেন ভ্যারিয়েবল ওয়াই দুইটাই আলাদা ভ্যারিয়েবল হিসেবে ও ধরবে। চলেন এটা আমরা একটু দেখি। আমরা ভ্যারিয়েবল নাম সিলেক্ট করব। আমি শুরুতে কি দিতে পারবো? আন্ডারস্কোর। শুরুতে আমি আন্ডারস্কোর দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন আমি একটা ভ্যারিয়েবল নাম দিচ্ছি যে ধরেন কাউন্ট, কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল COUNT হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি সামনে আন্ডারস্কোর না নেন তাও ও নামটা নিবে। ভ্যারিয়েবল নাম আসলে ইচ্ছা আপনার যা খুশি তা দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে আপনি যদি কাউন্টের আগে একটা আচ্ছা এটা আমি রাখি। কাউন্টের আগে ধরেন আমি আন্ডারস্কোর দিলে কোনো সমস্যা নেই। এটাও ঠিক, এটাও ঠিক। কিন্তু কাউন্ট আগে যদি আমি একটা নাম্বার দিয়ে শুরু করি ভ্যারিয়েবল নাম মনে আছে? আমার কিন্তু নাম্বার দিয়ে শুরু করলে হবে না। আমি ধরেন 76 কাউন্ট দিলাম। নোপ ও ভ্যারিয়েবল নাম হিসেবে নিবে না। ঠিক আছে? এরপর আরেকটা নিয়ম কি ছিল? আমি স্পেস দিতে পারব না ভিতরে। আমি যদি কাউন্ট স্পেস দিয়ে লিখি 1 ও ভ্যারিয়েবল নেম হিসেবে হবে না। কারণ এখানে একটা স্পেস আছে। এটা থাক। এটার দরকার নেই। হুম, স্পেসটার জন্য ও আসলে এখানে হবে না। এছাড়া আমি আরো দিতে পারি কি ধরেন যে পার্সেন্টেজ কাউন্ট বা কাউন্ট পার্সেন্টেজ যেটা খুশি। এখানে সমস্যা কি হবে? একটা স্পেশাল ক্যারেক্টার হিসেবে ভ্যারিয়েবল নাম হিসেবে নিলাম। স্পেশাল ক্যারেক্টারও অ্যালাউড না। আর আসলে কি ছিল আমার? চলো আমাকে দেখে আসি। আর আন্ডারস্কোর থাকা যাবে না, নাম্বার সব থাকতে পারবে। ও আচ্ছা ভ্যারিয়েবল নাম্বার তো আমি এখানে দিছি। কিন্তু এই যে এখানে আমরা একটা জিনিস করতে পারি। 66 কাউন্ট এখানে লিখছি। কিন্তু আমি যদি কাউন্ট 66 নিতাম এইটা আবার ও নিত। নাম্বার শুরুতে নাই। নাম্বার ভিতরে থাকলে মাঝখানে থাকলে কোনো সমস্যা নেই। শুধুমাত্র শুরুতে যে নাম্বার নেওয়া এটা আমার খেয়াল রাখতে হবে। আর কেস সেনসিটিভ এটা একটা জিনিস দেখি যে আমরা এই প্রোগ্রামটাই লিখে রাখতে আ আ আ এই প্রোগ্রামটায় আমার ধরেন একটা জিনিস ছিল যে আইএনটি ওয়াই আমরা লিখছি, হ্যাঁ? এখন আমি ওয়াই তো এখানে ডিক্লেয়ার করে ফেলছি। এইখানে গিয়ে আমি আবার লেখার সময় যদি ওয়াইটা বড় হাতে লিখতাম ও নিত না। ও ভাবতো যে ২ টা আলাদা ভ্যারিয়েবল। কারণ এখানে আপনি একটা ভ্যারিয়েবল লিখছেন। ও বড় হাতের ওয়াই লিখলেও ডিক্লেয়ারই করে নাই। অর্থাৎ আমি যে কথাটা বুঝাতে চাইতেছি সেটা হচ্ছে আমি এখানে লিখছি আইএনটি ওয়াই। মনে করেন ঠিক করছি যে পরে ডিক্লেয়ার করব। কিন্তু করছে কি ঝামেলাটা হইছে কি? ঝামেলাটা হইছে যে আমি পরে গিয়া বড় হাতের ওয়াই লিখে রাখছি। বড় হাতের ওয়াই এর নাম এইটা প্রোগ্রামটা হবে না। এটা এরর দেখাবে। চেক সেনসিটিভিটি এটাই। আমি যদি একটা বড় হাতের লিখি ও যে ভেরিয়েবল হিসেবে নিবে, একটা ছোট হাতের লিখি সে ভেরিয়েবল হিসেবে নিবে। আলাদা ভেরিয়েবল হিসেবে নেবে। তো সেটা আমি দেখি চলেন এই যে এখানে লিখে গেলাম। int y equal to 30 int বড় হাতের y equal to 40 ও কিন্তু এখন আসলে ২ টা ভেরিয়েবল আলাদা, আলাদা নেয়।
এই জিনিসটা আমরা বুঝতে পারলেই আজকে আসলে আমাদের আর কিছু নাই। ভ্যারিয়েবল নেমিংটা আমরা বুঝে ফেলছি। এখানে তো সব দেখতে পারবেনই। তো আজকের ক্লাসটা আসলে আমার এখানেই শেষ। থ্যাংক ইউ।